টাটা পলিটিক্স প্লাস ঐক্যের টানাপোড়েন আমাদের আজকের শিরোনাম। নিউজ আওয়ার এক্সট্রায় যারা এতক্ষণ ছিলেন তারা পলিটিক্স প্লাসের জন্য অপেক্ষাই করছিলেন, কারণ কিছু কিছু প্রশ্ন, কিছু কিছু রাজনৈতিক বিশ্লেষণ এখনো বাকি রয়ে গেছে এবং যারা অতিথিরা আছেন তারা বাকিটুকু আমাদেরকে বিস্তারিত জানাবেন। আমাদের সঙ্গে আছেন সাংবাদিক গবেষক আফসান চৌধুরী, দৈনিক আমাদের নতুন সময়ের যুগ্ম সম্পাদক বিভুরঞ্জন সরকার আছেন ডিবিসি নিউজের সম্পাদক জায়েদুল হাসান পিন্টু, সাংবাদিক মাহবুব কামালকে আমরা পেয়েছি, সাংবাদিক নাজমুল আশরাফও আমাদের সঙ্গে আছেন। বিরতিতে যাবার আগে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে এই ঐক্য, মহা ঐক্য, মহাজোট ইত্যাদি বিষয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ তারা খুব বেশি ভীত হচ্ছে কি? কয়েকটি সংবাদপত্রে কিন্তু এই ধরনেরই খবর এসছে। আজকে প্রথম সারির একটি দৈনিকের হেডলাইন যদি আমরা মনে করতে পারি, সেখানে বলা হচ্ছে প্রথম দিকে এই ঐক্যকে স্বাগত জানানো হলেও এখন এটা ষড়যন্ত্রের গন্ধ খুঁজছে সেরকমই। এবং আমরা সেরকম তো ইঙ্গিত গতকাল প্রধানমন্ত্রী নিউ ইয়র্কে পৌঁছেই যেই কথা বললেন গত 23 সেপ্টেম্বর, তিনি অনেকটা এরকম সুরেই কথা বলেছেন যে এই ঐক্য নিয়েই তিনি নানা রকমের মন্তব্য করেছেন। অবশ্য মন্তব্য একেবারে নতুন নয়। যখন নাকি ঐক্যের কথা শোনা যাচ্ছিল, তিনি একদিকে বলেছেন যে পল্টন ময়দানে দরকার হলে তাদের সমাবেশ করার সুযোগ করে দেওয়া হোক, অন্যদিকে ঐক্যের সঙ্গে যারা জড়িত ছিলেন তাদের অতীত এবং পটেনশিয়াল নানান কিছু নিয়েই তিনি কখনো ঠাট্টা করেছেন, কখনো মন্তব্য করেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে যে রিপোর্টটি হচ্ছে সেটি একটু দেখে নেব। জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৩তম অধিবেশনে যোগ দিতে লন্ডন হয়ে নিউ ইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীকে বহনকারী ব্রিটিশ এয়ারওয়েজের ফ্লাইটটি রোববার স্থানীয় সময় দুপুরে নিউ জার্সির নিউ ইয়র্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে নিউ ইয়র্ক হোটেল গ্র্যান্ড হায়াতে যান প্রধানমন্ত্রী। সেখানে আওয়ামী লীগ সভানেত্রীকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন প্রবাসী বাঙালিরা। বিকেলে নিউ ইয়র্ক হিলটন মিডটাউনে প্রবাসী বাঙালিদের দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। ১৫ বার জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেয়া সহ বেশ কয়েকটি অর্জনের জন্য এই সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে শেখ হাসিনা তার সরকারের নানা উন্নয়ন কাজের বর্ণনা দিয়ে জানান, বাংলাদেশ থেকে সরাসরি নিউ ইয়র্কে বিমান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে, দ্রুতই যার সুফল পাবেন প্রবাসীরা। পাশাপাশি দেশের সামাজিক সমস্যা দূর করতেই ডিজিটাল নিরাপত্তা আইন প্রণয়নের কথাও বলেন প্রধানমন্ত্রী। ডিজিটাল করে দিয়েছে, এটা ঠিক, সকলের হাতে ল্যাপটপ, সকলের হাতে এখন ট্যাব, সকলের হাতে মোবাইল ফোন, কিন্তু এর যেমন ভালো দিকও আছে, একটা খারাপ দিকও আছে। সেটা নিয়ন্ত্রণ করার জন্য ইতিমধ্যে আমরা ডিজিটাল নিরাপত্তা আইন পাশ করেছি। যদিও এর বিরুদ্ধে সাংবাদিকরা ব্যাপক প্রচার চালাচ্ছে, কিন্তু আমি একটা স্পষ্ট বলতে চাই, সাংবাদিকরা শুধু তাদের নিজেদের স্বার্থটা দেখছে। সামাজিক সমস্যাটা সৃষ্টি হচ্ছে সেদিকে তাদের দৃষ্টি নাই। তাদের বিরুদ্ধে তো কিছু করা হচ্ছে না, তারা তো সমানে লিখতে পারেন। কিন্তু আমরা এই যে ছোট বাচ্চারা যেন কোনো রকম অসামাজিক কিছু না আসে, কোনো রকম সামাজিক সমস্যা যেন না হয়, সেইগুলির হাত থেকে রক্ষা করবার জন্যই আমাদের এই ডিজিটাল আইন। এটা আমাদের সাংবাদিকদেরও বোঝা উচিত। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নানা ইস্যুতে নিজের অবস্থান প্রবাসীদের সামনে তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সভা করার অনুমতি দেওয়ার পরেও বড় আয়োজনের প্রস্তুতি নেই বলে জাতীয় ঐক্যের নেতারা মহানগর নাট্যমঞ্চে সভার আয়োজন করেছে। কেউ সুদখোর, কেউ ঘুষখোর, কেউ মানি লন্ডারিং, কেউ খুনি, ২১শে আগস্টের হত্যার চেষ্টা, এভাবে সব আজকে এক জায়গায়, সব এখন একসাথে হয়েছে। আমি সাধুবাদ জানাই যে অন্তত তারা এক জায়গায় হতে পেরেছে। বাংলাদেশে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আগামী নির্বাচনে স্বাধীনতার সপক্ষের শক্তিকে জয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আরাফাত সিদ্দিকী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। বিভুরঞ্জন সরকার উসকুস করছিলেন যে এই বিষয় নিয়ে কথা বলবেন একটু, কিন্তু যে আওয়ামী লীগ অনেক বেশি রিঅ্যাক্ট করছে না, এবং যে সেই রিঅ্যাক্টে কি আরো বেশি বিশেষায়িত হচ্ছে কিনা এই ঐক্য প্রচেষ্টা? একটা তো আমি তো মনে করি যে মানে আমাদের সবকিছুতেই হলো ওভার রিঅ্যাক্ট করার অভ্যাস। বাংলা
এই ওভার রিঅ্যাকশনটা তো অনেক সময় কনফিডেন্সের অভাবও প্রমাণ থেকে হয়, আবার অতি কনফিডেন্স থেকেও হয় যে আমি যা বলবো তাই তো ঠিক তাই হবে, এটাও হয়। আবার একটা আছে যে না কি ওই দিকে যদি বড় হয়ে যায় সেই নার্ভাসনেস থেকেও হয়। কিন্তু আমি যেটা বলি আসলে যে অসহিষ্ণুতা এটা আমাদের একটা জাতীয় বৈশিষ্ট্যে পরিণত হচ্ছে। আমরা সহিষ্ণু হতে পারছি না। মানে ধরেন যে এই একটা জোট হলো আর কি, এটা ধরেন বৃহত্তরই একটা জোট হলো, ক্ষতি কি? আমার ভিতরে যদি সৎ সাহস থাকে, আমি যদি মনে করি যে হ্যাঁ আমি দেশকে ভালোবাসি এবং দেশকে ভালোবেসে দেশের মানুষের জন্যই আমি সার্ভিস দিয়ে যাচ্ছি, তাহলে তো আমার নার্ভাস হওয়ার কিছু নাই। এবং আমি যদি বলি মাননীয় প্রধানমন্ত্রী যেটা প্রায়ই বলেন যে জনগণ ভোট দিলে আসি, না দিলে নাই, তো তাহলে এই রকম রিঅ্যাকশন আমি মনে করি যে না দিলে ভালো। আবার 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 পাল্টা জিনিস আছে, তখন আবার মনে হয় যে এরা এত বড় একটা ঘটনা করলো, উনি জবাবটা দিতে পারলো না। এইটার জন্যও কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে অনেককে প্রশংসা করছেন যে দিয়েছেন নেত্রী ফাটিয়ে, একেবারে পুরা শোয়ায় দিয়েছেন। তো উনি কি করবেন? এটা তো আমাদের ভিতরের চাহিদা। এখন আমাদের চাহিদারও বিচিত্র। দেখেন আমরা একদিকে এই দুই দলের সমালোচনা করি, বিএনপি এবং আওয়ামী লীগের, অনেকেই করে, এটা একটা ফ্যাশন আমাদের। আবার যখন ভোট দিতে যাই এই দুই দলের বাইরে কিন্তু আমরা ভোট দেই না, ভোট দেওয়ার ক্ষেত্রে এই দুই দলকে। তাহলে এখন করবেটা কি? এখন ধরেন যে শেখ হাসিনা দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, তার একটা অভিজ্ঞতা হয়েছে। বেগম খালেদা জিয়া দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন, তারও একটা অভিজ্ঞতা হয়েছে। দুইজনের অভিজ্ঞতার মধ্যে এখন একটা 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 জায়গায় আসছে, একটা সলিড জায়গায়। তো সলিড জায়গায় আমার ব্যাখ্যা হলো যে বেগম জিয়া পরীক্ষায় ফেল করেছেন, শেখ হাসিনা পরীক্ষায় পাশ করেছেন। বিএনপি আমি এর আগেও একদিন বোধহয় আপনারা পাশ আর ফেল একই পাল্লায় মাপেন কেন? একই পাল্লায় তো আমরা এটাও আমি বলি যে এইটাও একটা মিডিয়ারই। এই যে দুই নেত্রী বানিয়ে ফেললাম আমরা, ওই যে ওই এসব বিরোধী আন্দোলনের সময় দুই নেত্রী এক তো হওয়ার কথা ছিল না। এবং আমি এখানে মনে করি যে আমাদের বামপন্থীদেরও কিছু একটা ভূমিকা আছে, বিশেষ করে কমিউনিস্ট পার্টির প্রয়াত জেনারেল সেক্রেটারি মোহাম্মদ ফরহাদ যখন ওই ৮৬ নির্বাচনের আগে ১৫০ সিট ফর্মুলা দিলেন, আমরা খুব খুশি হয়েছিলাম যে এই যে কৌশলে আমরা দিলাম এরশাদকে কাট করে। কিন্তু কৌশল করতে গিয়ে আমরা এই দুই দলকে সমান করে ফেললাম। আসলে এই দুই দল কিন্তু সমান না, কোনোভাবেই না। দুই নেত্রীও সমান, দুই নেত্রীও কোনোভাবেই সমান না। কিন্তু আমরা পত্রিকায় দেখেন পরবর্তীতে 111 এসে কি সেটাকে আরো পোক্ত করেছে। আমরা হলো যে 111 এ দুই নেত্রীকে সমান করলো কিভাবে? 111 এর কুশীলবদের কাছে শেখ হাসিনা বড় নেত্রী ছিল, যেই কারণে বড় মাছটা আগে ধরতে হবে বলে তাকে আগে অ্যারেস্ট করলো, এক বছর বেশি সময় অ্যারেস্ট করলো। তো তাকে না, আমি বলতেছি যে বাইরে মানুষের কাছে কি ইমেজ হচ্ছে। আমি ওই যে আরেকটা কথা যেটা বলতে চাচ্ছিলাম ঐক্য নিয়ে, ভালো কথা বলছেন খারাপ লোকেরা, মানুষ কিন্তু এটা বুঝতে পারছে। এখন ধরেন যে ব্যারিস্টার কি বলে নাজমুল হুদা সাহেব, উনি কি খুব মানে প্রশংসিত বা নন্দিত মানুষ? উনি ব্যারিস্টার মইনুলকে যেভাবে সমালোচনা করলেন, মানে ব্যারিস্টার মইনুল তো একইভাবে উনাকেও সমালোচনা করতে পারেন, উনার সম্পর্কেও, যে আপনি জিয়াউর রহমান ছিলেন, আপনি খালেদা জিয়া ছিলেন, আবার এখন আপনি আসলেন। তবে উনি যে কথাগুলি বলছেন প্রত্যেকটা সত্যি বলছি। যে কথা বললেন, উনি কি আসলে ওই কথা বলার মতন বাংলাদেশের মানুষের সামনে এসে 111 এর যেই কুশীলব হিসেবে যাদের বলি তার মধ্যে প্রথম চেহারাটা ওনারই আসতে হয়। এবং উনি এসে যখন নাকি একটা এই ঐক্য প্রক্রিয়ার মধ্যে এসে যখন নাকি সুশাসনের কথা বলেন, সেটাও তো একটা প্রশ্ন। সেটা তো আমি বলছি যে এইগুলি তো আমাদের সমস্যা, আমরা তো ব্যালেন্স রাখতে পারি না। কতটুকু বলা উচিত, ওই যে সংযম, অসহিষ্ণুতা ইত্যাদি, আসা উচিত কার আসা উচিত না, সেটাও তো একটা কে কার কোনটা বললে ভালো। এখন ধরেন আমাদের এই যে আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি ওই দিন বললেন জাতীয় ঐক্য, আওয়ামী লীগকে ছাড়া তো জাতীয় ঐক্য সম্ভব না। তো এখন আওয়ামী লীগকে যদি ডাক দিত, আওয়ামী লীগ কি খুব খুশি হতো তাতে? বা ওইটাকে আওয়ামী লীগ আসলে চায় যেতে? কিন্তু না, একটা কথা বলতে হবে, মিডিয়ায় যদি আমি না থাকলাম তাহলে কেমন হলো? এখন এই যে মিডিয়ায় উপস্থিতি থাকা, একটা কথা বলতে হবে, সেটা কথার কথা কিনা বা সেটা আমরা ওই যে ভানুর কৌতুকের মতো আর কি, যে একটা কথা আছে আমার, যুদ্ধে যাইবার পারি কিন্তু একটা কথা আছে, যুদ্ধে যাইবার পারি একটা কথা আছে। তো এখন ওই যে শেষ কথায় যায় যখন দেখতেছে যে তার মৃত্যু হবে, তখন বলে যে তাইলে আমি নাই। তো
তো এখন ওই শেষ কথা তো আসলে হচ্ছে না, শেষ কথা তো আর হচ্ছে না। তো এখন এটা হলো যে আসলে আমাদের যেটা এখন প্রয়োজন, আমি তো মনে করি যে একটা জাতীয় ঐক্য আমাদের প্রয়োজন। ঐক্য না, একটা আসলে দল দরকার, এমন একটা দল যারা বলতেছে যে স্বেচ্ছাচারী শাসন। কারা বলতেছে স্বেচ্ছাচারী শাসনের কথা? এরাই তো স্বেচ্ছাচারী শাসন, এরাই তো স্বেচ্ছাচারী শাসক। ডক্টর কামাল হোসেন, বদরুদ্দোজা, তাদের তো বিরাট সম্ভাবনা ছিল। বঙ্গবন্ধু মৃত্যুর পর কামাল হোসেনের যে ইমেজ, তার যে আন্তর্জাতিক খ্যাতি, তার যে আইনজীবী হিসেবে ওনারই তো নেতা হওয়ার কথা, কিন্তু উনি তো হলেন না। কারণ কি? কারণ হলো ওনার ভিতরে আছে পলায়ন পর মনোবৃত্তি। সেম ঘটনা দেখেন বদরুদ্দোজা চৌধুরী, উনি তো জিয়ার মৃত্যুর পরে উনার হওয়ার কথা, উনার নামে হলো বিএনপির রেজিস্ট্রেশন, উনি বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, জেনারেল সেক্রেটারি, মহাসচিব, ওনাদের তো সাধারণ সম্পাদক না। তো কি করলেন উনি পরে রাষ্ট্রপতি হইলেন কি সম্মান নিয়ে? রাতের বেলা বিদায়, সন্ধ্যার সময় রেড লাইট জ্বালায় বিদায়, এবং তারপরে ওইটার প্রতিবাদ করতে যায় রেল লাইন ধরে দৌড়ানো। তো এই মানুষগুলো যখন ভালো ভালো কথা বলে, ন্যায়ের কথা বলে, যখন বলে যে দেশপ্রেমিক এমন একটা সরকার গঠন করব যারা কখনো আর স্বেচ্ছাচারিতা করবে না, মানুষ তো এত বোকা না। মানুষ আমরা বলি যে আমাদের মানুষের স্মৃতি একটু কম, বেশি দূরের কথাটা মনে রাখে না, মনে করে যে আগের জামানাটা ভালো ছিলাম। এখন অনেকে দুঃখ করে বলে পাকিস্তানটা কত ভালো ছিল, পাকিস্তান ভাঙার বেদনায় আবার এখন বলে যে খালেদা জিয়ার। আমি কিছু পুরনো কাগজ ঘাটি, দীর্ঘদিন থেকে যেহেতু আসি পত্রিকার সঙ্গে, আমি দেখি, আমার নিজেরই মজা লাগে যে আমি দেখি আজকে আমার একটা লেখা লিখতে গিয়ে আমি পুরনো ফাইল ঘাটতে দিয়ে দেখলাম যে আমি 82 সাল থেকে প্রায় একই জিনিস লিখতেছি। 82 সাল থেকে আমি আমার কোনো নতুন তেমন কিছু পাই না। মানে ঠিক অনেকক্ষণ ধরে একই জিনিস বলছেন কিনা আমি জানি না। আমরা একটু তাহলে আরেকজন অতিথির কথা, আমি এটা শেষ করতে চাই যে এই যে ঐক্যটাকে তাচ্ছিল্য করারও ব্যাপার না, কিন্তু আবার এতটা গুরুত্ব দেওয়ার ব্যাপার না যেভাবে এখন আমরা দিচ্ছি। আর সরকারেরও ওইটা আর কি, যে সরকারেরও কোনো বিরোধী পক্ষকে দুর্বল করে দেখা উচিত না, যেভাবে বলা হয় যে তাদের কোনো শক্তি নাই বা তারা কিছুই না। আবার এইরকমও না যে কিছু একটা ওভাররিয়েক্ট করতে হবে। এখন এই উভয় পক্ষের মধ্যে যতক্ষণ পর্যন্ত না এই সংযম এবং সহিষ্ণুতার তৈরি হচ্ছে, ততদিন তো আসলে রাজনীতির গুণগত পরিবর্তন হবে না। আর গুণগত পরিবর্তন যদি না হয়, তাহলে এই ঐক্য করেই বা লাভ কি, অনৈক্যই বা কি ক্ষতি? মানে সংযম এবং সহিষ্ণুতার কথা যেটা বললেন, সেটা কি শুধু এই কয়েকটা রাজনৈতিক দল বা কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্ব বা ঐক্য করতে যাওয়ার সময় কিছু রাজনৈতিক চেহারা বা সিভিল সোসাইটির কিছু চেহারা তাদেরই দরকার, নাকি আরো একটু আমাদেরও দরকার? এবং সেটার জন্য আমরা কি আসলে কখনো কাজ করেছি কিনা, আমরা সেইভাবে ভেবেছি কিনা, নাকি শুধু ইলেকশন আসলে আমরা এইগুলো নিয়ে কথা বলবো? নাজমুল আশরাফ। মনীষা, আমাকে কি 1 মিনিট 8 মিনিট যাই দেন, আমাকে একটু বলতে দিয়ে না? হ্যাঁ, আপনি বলেন, বলা শুরু করেন। না, আগের বলার যেটুকু বাকি ছিল সেটা বলি। জামাত ফ্যাক্টর নিয়ে তো কথা বলেছেন, কিন্তু বিএনপির কাছে নিশ্চয়ই জামাতের বিপরীতে বাকি যতগুলো ব্যক্তি বা দল এসছেন সবাইকে যোগ করলে তো জামাতের ধারে কাছে যাবে না, ফলে জামাত ছেড়ে আসবে না। এবং বিএনপি কিন্তু জামাত ছাড়ার কথা বলেও নাই, কিন্তু যে শর্তগুলো ওনারা আগেও দিয়েছিলেন এবং এখনো বলছেন যে জামাত না আসলে হবে না, কিন্তু এর মধ্যে তো আমরা বারবারই বলি জামাতের অনেক ভোট, কত পার্সেন্ট সেটা কি বলবেন একটু কাইন্ডলি? এই মুহূর্তে কত পার্সেন্ট বলা মুশকিল, 3% বেশি তো নাই, কিন্তু তারা ফ্যাক্টর হিসেবে কাজ করে। না, সেটা হলো কি যে আপনার এই মানবতা বিরোধী অপরাধের বিচার হওয়ার পরে, জামাতের শীর্ষ নেতৃত্ব সবার ফাঁসি হওয়ার পরে বাস্তবতা কি দাঁড়িয়েছে, বাড়লো না কমলো, এটা আরেকটা নির্বাচন আসলে বলা যাবে না। কিন্তু যেই শতাংশই ভোট থাকুক না কেন, জামাতের যেই শতাংশই ভোট থাকুক না, সেটি তো বাকি সবার মিলেও সমান হবে না। তো বিএনপি কেন জামাতকে ছাড়বে? আর বিএনপি তো জামাতকে ছাড়ার কথা বলেনি, জামাতকে ওখানে রেখে এসে 20 দলীয় জোট রেখে এসে ওনাদের সাথে ঐক্য করেছে। তো সেক্ষেত্রে ওনারা যে বলছেন যে তাদের সাথে ঐক্য হবে না, আবার বলছেন ঐক্য হয়ে গেল, তাই তো পরস্পর বিরোধী কথাবার্তা হলো। আর নির্বাচনকে সামনে রেখে আমরা জানি সবসময় জোট, মহাজোট, নানা রকমের ভাঙ্গা গড়া অনেক রকমের নাটক হয়, সেগুলো এখন হচ্ছে। কিন্তু এখনকার যে ঐক্য, এটার মধ্যে ওই ব্যারিস্টার মইনুলকে নিয়ে যে কথা বলছিলেন দাদা, সেটা আমি একটু বলতে চাই যে এদের ঐক্য হলে কিন্তু মানুষ অন্য কিছুর গন্ধ পায়, এবং তারা যতই গণতন্ত্রের কথা, সাংবিধানিক অধিকার, মানবাধিকার ইত্যাদি ইত্যাদির কথা বলুক না কেন, ওনাদের কাজগুলো কিন্তু সেটা বলে না। অসাংবিধানিক অবৈধ সরকারের সাথে থেকে তাদেরকে পৃষ্ঠপোষকতা করে, তাদের প্যাট্রন হয়ে, তাদের অ্যাডভাইজার হয়ে
যারা থাকেন তারা আবার এই কথা কিভাবে বলেন? ওনাদের কথা জনগণ কতটুকু বিশ্বাস করবে না করবে সেটা আমরা নিশ্চয়ই ভোটে দেখব, কিন্তু আপনি যে কিছু নমুনা দেখাচ্ছিলেন জনগণের মন্তব্যের, তাতে করে কিন্তু খুব একটা ভালো চোখে দেখছে না। আর বিএনপি তাদের কাছে এসছে কারণ বিএনপি সরকার বিরোধী অবস্থানে চিরকুট পেলেও সেটা ধরার চেষ্টা করবে। এখানে অনেক বড় বড় ব্যক্তি আছেন, ওনাদের আন্তর্জাতিক, এই যে বারবার বলা হচ্ছিল যে ডক্টর কামাল হোসেন আন্তর্জাতিক খ্যাতি, আন্তর্জাতিক ভাবমূর্তি, আপনিও বলছিলেন ভাই আমি আন্তর্জাতিক দিয়ে কি করব, আমার নির্বাচনের দরকার হচ্ছে জাতীয়। আমি এখানে ভোট পাই কিনা, জনগণ আমাকে ভোট দেয় কিনা, নির্বাচনে জিতি কিনা, আন্তর্জাতিক লাভ নাই। আর আন্তর্জাতিক এই যে ইমেজ বলেন, আন্তর্জাতিক সংযোগ বলেন, তার একটা নেতিবাচক দিক আছে। আমরা দেখি আমাদের আরো কিছু বিশিষ্ট ব্যক্তি আছেন, আপনার নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তিরা আছেন, তারা আন্তর্জাতিক ব্যক্তি কিন্তু দেশের জন্য ভালোটা করেন না, খারাপটাই করেন। সো ওরকম আন্তর্জাতিকতা দরকার নাই। এরকম একটি মানে একেবারে মন্তব্য, সোজা সাপটা মন্তব্যের পরে বোধহয় একটু ব্রেকে যেতে হয়। ধন্যবাদ নাজমুল আসলাম, একটা ব্রেক থেকে ফিরছি। নিটল টাটা পলিটিক্স প্লাসে আমরা আছি। ঐক্যের টানাপোড়েন এই শিরোনামে কথা বলছি। গত 22 তারিখ যে মহানগর নাট্যমঞ্চে যে ঐক্যজোটের যে সমাবেশ হলো, সেই সমাবেশে একেবারে যাদের নিয়ে ঐক্যের কথা বলছি তাদের সকলেই বক্তব্য রেখেছেন। সেই বক্তব্য থেকেও নানা রকমের ইঙ্গিত পাওয়া যায়। আমরা যেই বিএনপি নিয়ে এত কথা বলছি যে আসলে 20 দল হয়ে বিএনপি এলো নাকি বিএনপি আলাদা এসছে, 20 দলের অন্য প্রতিনিধিরা সেখানে ছিল, শুধু জামায়াতের প্রতিনিধিত্ব ছিল না, জামায়াতের কেউ সেখানে উপস্থিত ছিল না। আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যটি একটু শুনে নিতে চাই সেই সমাবেশে। আজকে এই সরকারকে যদি আমরা সরিয়ে দিতে না পারি, জনগণের সরকার যদি প্রতিষ্ঠা করতে না পারি, জনগণের ঐক্যের সরকার যদি প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এই দেশের যে স্বাধীনতা, সেই স্বাধীনতা থাকবে না, জনগণের অধিকার থেকে সম্পূর্ণ বঞ্চিত হবে। সেই জন্যই আজকে যে দাবি দেওয়াগুলো এসেছে, প্রায় সমস্ত দলগুলোর দাবি প্রায় একই এসেছে। আমরা দেখেছি যে প্রধান শর্ত হচ্ছে যে এই সরকারকে পদত্যাগ করতে হবে, পার্লামেন্ট ভেঙে নিতে হবে, এই পার্লামেন্ট রাখা চলবে না, এবং নির্বাচনের জন্য নির্বাচনকালীন সময়ে একটি নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠন করতে হবে। আচ্ছা চৌধুরী, নির্বাচনকালীন সরকার। এবং আমরা যদি এই ডক্টর কামাল হোসেনের সাম্প্রতিক বিবিসির ইন্টারভিউ এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন নির্বাচনকালীন সরকার, সেখানে এই দুদিনের মধ্যে একটা ফারাক তৈরি হয়েছে 22 তারিখ থেকে আজকে 25 তারিখের মধ্যেই, সেটা নিয়ে মন্তব্য করবেন কিনা? ধন্যবাদ। আমার খুব একটা বিষয়টা বলার কিছু নাই, তবে আপনি এটা সামাজিক ঐক্য না, আমি ইতিহাসবিদদের অবস্থান থেকে বলছি, এটা কোনো সামাজিক ঐক্য না, এটা রাজনৈতিক দলের ঐক্য। আমরা যখন গুণগত রাজনীতির পরিবর্তনটা বলি, তাহলে আসলে পটভূমিটা লাগে সামাজিক পরিবর্তনে। তো সেই সামাজিক পরিবর্তন তো ইনারা করতেও পারছেন না বা করতেও পারবেন না, যে প্রক্রিয়ার মাধ্যমে হয়। অতএব যেটা বিভুদাও যে কথাটা বললেন, আমি পুরো সমর্থন করে বলছি, আমাদের এটাকে অস্বীকার করার দরকার নেই, আমাদের এটাকে সাধুবাদ জানানো উচিত। একটা রাজনীতিতে যদি আরও কিছু মানুষ আসে তো ভালো কথা, এটা তো কোনো খারাপ কিছু না, কিন্তু এটাকে কোনো পরিবর্তন করতে হবে, এটা কি আওয়ামী লীগের প্রতি একটা চ্যালেঞ্জ? আমি মনে করি না, কোনো কারণ দেখতে পাই না। বরং আওয়ামী লীগ কেন এতটা আবার এটাকে আমলে নিচ্ছে, এটাই বরং এটা বিষয়। আওয়ামী লীগের দরকার নেই এতটা আমলে নেবার, তবে আওয়ামী লীগের উচিত, আওয়ামী লীগের স্বার্থে, আমি অন্য কোনো স্বার্থে বলছি না, যে এরা আসুক, নির্বাচন করুক, ভালোভাবে একটা নির্বাচন হোক, এবং তারপর দেখা যাক। বিএনপির জন্য কিছুটা হলো প্রয়োজন আছে একটা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির নেতা, এখন প্রধান, তিনি বাইরে আছেন, কিন্তু তিনি তো মাপের দিক থেকে এখনও বোধহয় আরও কিছুটা উপরে ওঠার সুযোগ আছে। তো খালেদা জিয়া না থাকার কারণে, বিশেষ করে অগাস্টের বোমা হামলার পরে যদি বিএনপির নেতাও তার মধ্যে যুক্ত হয়ে পড়ে, তাহলে কিন্তু বিএনপি একটু নেতাহীন হয়ে যাবে। সেদিক থেকে যদি এদের একটু ছায়াতলে থাকতে পারে,
তাহলে তাদের জন্য একটু সুবিধা। তবে আমার মনে হয় মূল যে সমীকরণগুলো আছে এটাতে প্রভাব কোনো পড়বে না। তবে এটা আলোচনায় আসা তো ভালো। আপনি মূল সমীকরণ বলতে কি বোঝাচ্ছেন? আমি বলছি যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের বিপক্ষে এই ঐক্যটা আসলে এটা একটা সামনে একটা কিছু, পেছনে অন্য কোন সমীকরণের। আমি তো কোনোদিনই ষড়যন্ত্রের সাংবাদিকতা করি না, ষড়যন্ত্রের ইতিহাস তো চর্চা করি না, অতএব আমি সেটা বলতে পারবো না। আমি সামনে থেকে যেটা দেখতে পাই, আমি মনে করি না যে আওয়ামী লীগের চিন্তিত হওয়ার কোনো কারণ আছে এই ঐক্য দেখে। নির্বাচনকালীন সরকার, এটি একটি ইস্যু। আমরা ডক্টর কামাল হোসেন বিবিসিতে যে সাক্ষাৎকারটি দিয়েছেন তার খানিকটা একটু শুনে এসে তারপর আলোচকদের কাছে শুনবো। সুষ্ঠু নির্বাচন করার জোট, যে কারণে এটা সম্ভব হয়েছে ইমিডিয়েটলি করে নেওয়া। তাহলে আপনি বলছেন এটি ক্ষমতায় যাওয়ার লক্ষ্যে ক্ষমতাসীন দলের বিরুদ্ধে বিরোধীদের কোনো জোট নয়? না না, মোটেই না। কিন্তু সরকার আসতে পারে তো এখানে। কিন্তু আমরা তো এরকম একটা সমালোচনা শুনছি যে আপনারা আসলে সরকারকে বিপদে ফেলার জন্য এবং বিরোধী দল বিএনপিকে মাঠে নামার সুযোগ করে দেওয়ার জন্য এই জোটটা করেছেন। ওনাদেরকে একটু আশ্বাস দিতে পারেন যে এরকম কোনো চিন্তা আমাদের মাথায় ছিলই না যখন এটা আমরা করি। শুধু ছিল যে সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যারাই নির্বাচনে আসে, ইনক্লুডিং সরকার, ওই জোটের মধ্যে আসতে পারে। এখন বাংলাদেশের যে সংবিধান, সেই সংবিধানে কি আসলে এরকম নিরপেক্ষ লোক দিয়ে সরকার গঠনের কোনো সুযোগ আদৌ আছে? না, সে তো সংবিধান, এটা তো মানুষের চরিত্রের ব্যাপার। আমরা বলছি যে বিভিন্ন দলের যারা নেতৃবৃন্দ আছেন তারা যখন একটা স্বাক্ষর করবেন যে আমরা কেউ এখানে হস্তক্ষেপ করব না, আমরা এই প্রক্রিয়াকে একটা নিরপেক্ষ প্রক্রিয়া হিসাবে হতে দেব, তখন আমরা ধরে নিতে পারি যে সরকারের পক্ষে যারা ওত নিয়ে কথাগুলো বলবেন, আমাদের পক্ষে যারা ওত নিয়ে বলবেন, তাদের তো একটা ন্যূনতম দায়িত্ববোধ থাকবে আর কি, যেটা বলবেন সেটা রক্ষা করবে। আপনারা কি এটা বলতে চাইছেন যে এখন বাংলাদেশের যে সংবিধান এবং এই সংবিধানের অধীনে এখন বাংলাদেশের যে সরকার ক্ষমতায়, এই সরকারের অধীনে আপনারা নির্বাচনে যেতে রাজি? ইন প্রিন্সিপাল যেটা বলা হচ্ছে যে তারা যেগুলো আইনে আছে এগুলো মেনে করবেন। যদি এখান থেকে কোনো দেখা যায় যে না, তারা এখান থেকে সরে যাচ্ছে অথবা কোনো রকমের প্রভাব ফেলার চেষ্টা করছেন, তখন যদি এটা দৃষ্টিতে আসে তখন তো প্রথম তো আপত্তি করা হবে যে এটা থেকে আপনারা বিরত থাকেন। যদি এটা থেকে বিরত যদি করতে থাকেন, আমি বলবো না যে করবেন, যদি আইদার সাইড দেখে যে না এটা কোনো কেউ এটা রীতিনীতি না মেনে করা হচ্ছে, তখন তো নির্বাচনকে বাতিল করার জন্য কোর্টে যেতে হবে, কোর্টকে বলতে হবে যে এইসব কারণে এটা অবাধ নিরপেক্ষ হলো না, যেটা আইন বিধান আছে যেটা হতে হবে, তো আপনারা কোর্ট এটাকে বিবেচনা করে ডিক্লেয়ার করেন যে এটা হলো না, এটা ইলেকশন এখানে সংবিধান অনুযায়ী হয়নি, তো দেখো নতুন করে ইলেকশন আবার করতে হয়। এই যে আপনি বলছেন যে ইন প্রিন্সিপাল বা নীতিগতভাবে বর্তমান সরকারের অধীনে নির্বাচনে যেতে আপনারা রাজি, এটি কি শুধু আপনাদের কথা বলছেন, আপনাদের প্ল্যাটফর্মে যত দল এসেছে বিএনপি সহ সবার কথা বলছেন, সবাই যেতে রাজি? না, আসলে তো আমরা এইভাবে বসে এই ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয় নাই। আমি আমাদের দলের কথা বলছি আর কি। আর এটা তো একটা সিম্পল প্রফেশন, আমি মনে করি যে সবাই এটা বলতে দ্বিধা বোধ করবেন না, তবে কোনো সিদ্ধান্ত এরকম বসে আমরা নিই নাই। এই ওকে 5 দফা, সেই 5 দফার প্রথম দফায় ছিল যে নির্বাচনকালীন সরকারের দাবি। সেই দাবি থেকে ডক্টর কামাল হোসেন যে বক্তব্য দিয়েছেন বিবিসির সঙ্গে, সেখানে একটু সংঘাতপূর্ণ। আমরা কি এটা তো সরাসরি সংঘাত দেখতেছি। আমি জায়েদুল হাসান পিন্টু, না এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে আপনি আজকে যে শিরোনামটা দিলেন টানাপোড়েন, এটা পারফেক্ট। কারণ আমি যা দেখলাম, এটা গতকাল উনি বিবিসিতে বলার পর এই তাদের যে এই ঐক্যের শরিক বি চৌধুরীর যে দল যুক্ত ফ্রন্ট, দল তো বিকল্প ধারা, তাদের যে আর একটা যুক্ত ফ্রন্ট আছে, ওখানে তীব্র প্রতিক্রিয়া হয়েছে। সেখানে সেই দলের পক্ষ থেকে মাহি চৌধুরী স্পষ্টভাবে বলেছেন কালকে অন এয়ারে যে উনি এই কথা বলেছেন, এটা আমাদের কাছে বলছেন যে এই কথা উনি বলেননি। তাহলে আপনি একটা রিজয়েন্ডার দেন, উনি বলেছেন এটার একটা ব্যাখ্যা ডক্টর কামাল দিবেন। এটা হলো গতকাল রাত 12টার খবর বললাম। আজকে সারাদিনে আমরা যখন ডক্টর কামাল হোসেনের সঙ্গে আবার যোগাযোগ করি, আমাদেরকে আবার উনি এই একই কথা বললেন। তার মানে ওনার অবস্থান কিন্তু উনি ঠিক আছে, সরাসরি আগের যে চুক্তিটা উনি ইন প্রিন্সিপালের মধ্যেই আছেন। হ্যাঁ, কিন্তু না, এটা ইন প্রিন্সিপাল এখন আছে, কিন্তু তার আগের প্রিন্সিপালটা কি, যেটা বি চৌধুরীরা রিয়েক্ট করলেন, তারা তো 5 দফা একটা চুক্তি করেছেন।
ওই যে 1 নাম্বার দাবি যেটা ওই চুক্তিতে তো ডক্টর কামাল হোসেনের সই আছে, জাতীয় ঐক্য প্রক্রিয়া এবং এই যুক্ত ফ্রন্টের মধ্যে যে একটা চুক্তি হয়েছে 5 দফা চুক্তিতে স্বাক্ষর আছে, সেই স্বাক্ষরে 1 নম্বরই হয়েছে আপনার তফসিলের আগে সংসদ ভেঙে দিতে হবে এবং নির্বাচনকালীন একটি নিরপেক্ষ সরকার করতে হবে। তো টানাপোড়েনটা কিন্তু এখান থেকে শুরু হয়েছে। তো আমি এতটা তাড়াতাড়ি এই টানাপোড়েন আবার আশা করি না। এই জায়গায় আমি আমার অভিজ্ঞতা আমার দেখা গেছে যে আমি বোধহয় এই জায়গায় ব্যর্থ। আমি ভেবেছিলাম টানাপোড়েনটা শুরু হবে আরো পরে জামাত ইস্যুতে, এখন তো এই সরকারের অধীনে নির্বাচনের ইস্যুতেই টানাপোড়েন শুরু হয়ে গেল। সেই কারণে আমি বলছি যে এই যে 12 ঠিকও হয়ে যেতে পারে আবার, হ্যাঁ এটা তো ঠিকও হয়ে যেতে পারে, মানে ঠিক তো হতেই পারে। এখানে তার মানে কি দাঁড়াচ্ছে আপনার, এই ঠিক তো হতেই পারে, ঠিকগুলো আমি বলছি যে তার মানে আপনার ভিতটা খুব শক্ত না। হ্যাঁ, 12 জাতের মানুষ একসঙ্গে হলে যেটা হয়, যেটা আমি শুরুতেই বলছিলাম আদর্শের ঐক্য না হলে যে সমস্যা, এখানে আপনি এই ব্যারিস্টার মইনুল হোসেনের মতো এলিমেন্টও নিচ্ছেন। হ্যাঁ, এখানে এই কামাল হোসেনের সঙ্গে আব্দুর রবও আছে। হ্যাঁ, আবার এক সময় কাদের সিদ্দিকীও আসবেন বলছেন, এখানে আওয়ামী লীগ তাকে গুলা ঝুলিয়ে দিয়েছে, উনি এখান থেকে ত্যাগ করেছেন। এলডিপির কর্নেল ওলিও ছিলেন এদের সঙ্গে, উনিও নাই। তার মানে আপনি বুঝতে পারছেন যে এই জায়গাটা না আদর্শ বলে কিছু নাই। এখন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য আমার যেখান থেকে 2-4টা ভোট পেলে পরে আমার 5-10 হাজার ভোটের গ্যাপে যেখানে আমি হেরে যাই, সেটা যদি ওভারকাম করতে পারি, এটা একটা। আরেকটা হলো আপনার এদের উপর ভর করে এই লোকগুলি যখন নির্বাচনে জয়ী হতে পারে না, বিএনপির ভোটকে নিয়ে যদি তারা সংসদে আসতে পারে ভালো, তো এটাকে আমি আবার খারাপভাবে দেখি না। হ্যাঁ, এর ডক্টর কামাল যদি পার্লামেন্টে যায়, বি চৌধুরী যদি পার্লামেন্টে যায়, রব যদি পার্লামেন্টে যান, ভালো, তো পার্লামেন্টের জন্য ভালো। তবে সেটার সঙ্গে আমার দ্বিমতটা আমি বলি নাই। ছোট একটু মানে কি বলবো যে নিউজ আমরা সারাক্ষণই নতুন নতুন খবর দেই। এই মুহূর্তে বিএনপি নেতা মঈন খানের বাসায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এইসব কূটনীতিকরা আছেন এবং সেখানে আসম আব্দুর রব এবং মাহমুদুর রহমান মান্না সহ এই আমরা যে ঐক্য প্রচেষ্টা যেটা দেখছি তার অনেক নেতৃবৃন্দ রয়েছেন। আপাতত এইটুকু খবর। আমরা এই খবর থেকে একটা ছোট্ট বিরতিতে যাব, এই অনুষ্ঠানের বিরতি, আবারও ফিরছি। পলিটিক্স প্লাসের একেবারে শেষ ভাগে আমরা ঐক্যের টানাপোড়েন নিয়ে কথা বলছি। শেষ এক লাইন জাহিদুল হাসান পিন্টু। আমি যেটা বলছিলাম যে ডক্টর কামাল হোসেনের মতো লোকদের যদি পার্লামেন্টে আসে, এটা উপকৃতই হবে জাতি। কিন্তু পাশাপাশি ঐক্যের নামে এই যে ওই স্রোতের সঙ্গে যদি কিছু কচিরবানা ঢুকে যায়, সেটা আবার ওই ঐক্যের যে শক্তি সেটা অপশক্তি হয়ে যাবে। কারণ আমি ওই সমাবেশে আমি হেফাজত ইসলামের ঢাকা মহানগর শাখার সেক্রেটারিকেও দেখলাম। এখন এই সুযোগে যদি এরাও ঢুকে যায়, মানে আপনার ডান বাম সাদা কালো হলুদ মিলে সব মিলে যদি করতে চান জগা খিচুড়ি, তাহলে কিন্তু আলটিমেট রেজাল্ট, মানে এই জগা খিচুড়ি শব্দটাই কিন্তু অনেক আওয়ামী লীগের পক্ষ থেকে অনেকে বলা হয়েছে জগা খিচুড়ির ঐক্য। না, সেটার সঙ্গে আবার আমার সঙ্গে আওয়ামী লীগের বক্তব্য, আওয়ামী লীগের আমারটা আমি বলছি যে সবকিছু নিয়ে ঐক্য, যে কোনো কিছুর বিনিময়ে ঐক্যের সঙ্গে ঐক্য হবে, আপনার আদর্শ থাকতে হবে, সলিড উদ্দেশ্য থাকতে হবে। আদর্শ থাকুক আর না থাকুক, শব্দের একটা ঐক্য আছে। মাহবুব কামাল এক লাইনে বলে শেষ করতে হয় আমাদের। শেষ মানে কামাল হোসেন যেটা বিবিসিতে বলছেন, এটা খুব চাইল্ড লাইক কথা। আমি বড় মির্জা ফখরুলের কথাটাকে ধরতে চাচ্ছি। উনি বলছেন যে এই সরকারকে পতন ঘটাতে হবে। এখন এই পতনটা কিভাবে? এটা কি এমন যে আপনি চেয়ারে বসে আছেন, আপনাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম? ব্যাপারটা তো এরকম না। এটার একটা সাংবিধানিক ব্যাপার আছে এবং এটা পতনের পরে কে টেক ওভার করবে সেটার একটা ব্যাপার আছে। তার মানে পুরো বিষয়টা একটা কনস্টিটিউশনাল ব্যাপার। কিন্তু এই আমাদের যে বর্তমান কনস্টিটিউশন, এই বর্তমান কনস্টিটিউশনে আগামী নির্বাচনে এই নতুন সংসদ গঠিত না হওয়া পর্যন্ত এই সংসদই থাকবে। এখন এর বাইরে যদি আপনি পদত্যাগ করাতে চান, তাইলে কিভাবে করাবেন? এটার একটা রূপরেখা লাগবে না? নাকি শেখ হাসিনা চেয়ারে বসে আছে, ধাক্কা দিয়ে ফেলে দিলাম, ওখানে বেগম জিয়া বসে গেল? ব্যাপারটা তো এরকম না। আমি মনে করি কি, আমরা মনে করি কি, আমি দেখি এই যে লাগামহীন কথাবার্তা, আমাদের সংকটটা আসলে সাংস্কৃতিক, রাজনৈতিক কোনো সংকট নাই। আমরা অনুপাত জ্ঞানহীনতায় ভুগতেছি, আমাদের মধ্যে কোনো সেন্স অফ প্রপোর্শন নাই, যে যেভাবে পারছি কথা বলতেছি
এবং এইটা সর্বত্রই। এবং আমরাও সেই সব কথা চালিয়ে দিচ্ছি, কথার ব্যবসা করছি। এখন কথা থামাতে হবে। নাজমুল আশরাফ যদি এক লাইন বলেন। এক লাইন হচ্ছে যে আওয়ামী লীগ যখন এই জাতীয় ঐক্যের জোট নিয়ে সমালোচনা করছে বা কথা বলছে, ওটাকে আপনারা বা অনেকে বলছে যে সরকার ভয় পেয়ে গেছে, চিন্তা করছে, কিন্তু বিরোধী পক্ষে বা সরকারের বিপক্ষে এরকম একটা তৎপরতা হবে এটা নিয়ে তারা মন্তব্য করবে না, কমেন্ট করবে না, তাদের রাজনীতি তো করবে, সেটাই তারা করছে। আর ডক্টর কামাল হোসেনের কথা কিন্তু আমরা সরাসরি নিজ কানে শুনলাম, যদি বিবিসি এখানে কোনো রকমের কেরামতি না করে থাকে, উনি যা বলেছেন তাই আমরা শুনেছি, তাই বলা হচ্ছে, তারপরে বলে ফেলছেন যে মিডিয়ার দোষ। তো যত ঘোষ নন্দ ঘোষ মিডিয়ার সারা জীবন তো ছিল, আছে, থাকবে। জি, আমরা দোষ নিয়েই থাকি, দোষ নিয়েই বাঁচি আসলে। শেষ মন্তব্য আফসান চৌধুরী। ধন্যবাদ। আমার মনে হয়, আমি বলি, আমরা রাজনীতিতে সুস্থতাকে স্বাগতম জানাই। ঐক্যর কারণে যদি আরেকটা তৃতীয় পক্ষ আসে, এতে ক্ষতির তো কোনো কিছু নাই, এবং সেইভাবেই দেখা উচিত। মিডিয়াও একটু রাশ টেনে করা উচিত। এমন একটা ক্যাপশন দিলাম যেটা থেকে লোকের ধারণা হলো যে বড় কিছু হয়ে যাচ্ছে, সেটাও করা উচিত না। আমরা যারা আলাপ করছি তখন আমাদের সহিষ্ণুতা, কোন তৃতীয় পক্ষের কথা বললেন? হ্যাঁ, আমি বলি যে আমরা সহিষ্ণুতার কথা, হ্যাঁ, এবং সেতে এটা কোনো ক্ষতি না। এত বড় কিছু ঘটছে না, এত ছোট কিছু ঘটছে না, তো এটা তো সাধুবাদ জানানোরই মতো। বিভুরঞ্জন সরকার এক লাইন শেষ লাইনে বলতে চাই, আকাঙ্ক্ষা, ধারণা এবং বাস্তবতা তিনটা হলো তিন রকম জিনিস। আমাদের আকাঙ্ক্ষা একরকম, আমাদের ধারণা একরকম, আমাদের বাস্তবতা একরকম। এই তিনটার সমন্বয় যদি আমরা করতে পারি তাহলে আমরা হয়তো সংকট উত্তরণের একটা পথ। কিন্তু ওই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধিবে কে, এই তিনটার সমন্বয় কে করবে? কারণ সমন্বয়ের দায়িত্ব যে রাজনীতিবিদদের, তারাই বিরাট সমন্বয়হীনতায় ভুগছেন। তাদের ওই যে তাদের মনস্তত্ত্বে পরিবর্তন আগে আসতে হবে, তাহলেও হয়তো একটা ভালো কিছু হইতে পারে বলে আমি মনে করি। এই ধারাই আমরা টেনে নিয়ে যাব। আমরা সাংবাদিকরা সবসময় প্রশ্ন করতেই ভালোবাসি, প্রশ্ন করতেই থাকি। বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, এই ঘন্টাটা নিয়ে কে এগুচ্ছে, এটাও এখন একটা বড় প্রশ্ন। থাকুক এই প্রশ্নটি, আবার হয়তো কোনো এক অনুষ্ঠানে সেই প্রশ্নের জবাব নিয়ে আসবো। থাকবেন আমাদের সঙ্গে।